আমন্ত্রণ দীপ্ত সংবাদে, সাথে আছি আমি তারান্নুম জ্যোতি। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম। বাংলাদেশে ভোটের রাজনীতি ব্যবসায়ী ও ধনীর হাতে, যুক্তরাজ্য ভিত্তিক WFDর প্রতিবেদন। চলতি মাসেই জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক বৈঠক, ব্রিফিংয়ে জানালেন আইন উপদেষ্টা। হালনাগাদে নতুন ভোটার প্রায় 50 লাখ, বাদ মৃত 15 লাখ, লক্ষ্য পূরণ হয়নি বলছেন ইসি সচিব। কোচের বিরুদ্ধে নারী ফুটবলারদের বিদ্রোহে নতুন মাত্রা, হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ। দেশে ভোটের রাজনীতি এখন ব্যবসায়ী ও টাকাওয়ালাদের হাতে। টাকা ঢাললেই হওয়া যায় এমপি, যাতে মনোনয়ন পেতে ও প্রচারণায় এক এক প্রার্থীর প্রাথমিক খরচ 5 থেকে 10 কোটি টাকা। যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা WFDর প্রতিবেদনেই এইসব তথ্য উঠে এসেছে। ভোটের রাজনীতি ধনীদের কাছ থেকে বের করতে বেশ কিছু সুপারিশ করেছেন এই গবেষণায় যুক্ত বাংলাদেশিরা। যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তরের অর্থায়নে ওয়েস্টমিনিস্টার ফাউন্ডেশন ফর ডেমোক্রেসি WFD সম্প্রতি এক গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে, যেখানে উঠে এসেছে বাংলাদেশের ভোটের রাজনীতি কতটা ব্যবসায়ী ও টাকাওয়ালাদের হাতে জিম্মি। প্রতিবেদনে বলা হয়েছে, গত 4টি নির্বাচনে টাকার খেলা বেড়েছে নাটকীয়ভাবে, যেখানে একজন এমপি প্রার্থী মনোনয়ন পেতে ও প্রচারণায় খরচ করেছেন 5 থেকে 10 কোটি টাকা। মনোনয়ন ভাগিয়ে নিতে সরাসরি প্রধানমন্ত্রীর পরিবারের সদস্যদের মোটা অঙ্কের টাকা দিতে হয়েছে বলেও জানিয়েছেন কোনো প্রার্থী। কেউ বলেছেন কোনো আসনে নির্বাচনী ব্যয় হয়েছে প্রায় 100 কোটি টাকা, অথচ নির্বাচন কমিশনের আইন অনুযায়ী একজন প্রার্থী সর্বোচ্চ 25 লাখ টাকা ব্যয় করতে পারবেন। প্রতিবেদনের তথ্য বলছে, 2024 সালে নির্বাচিত সংসদ সদস্যদের 66% ব্যবসায়ী ছিলেন। 1991 সালের সংসদে ছিল 38% ব্যবসায়ী। 1973 সালের সংসদে ব্যবসায়ী ছিলেন মাত্র 18%। নির্বাচনের দিনে প্রার্থীকে গড়ে সর্বনিম্ন 50 লাখ টাকা খরচ করতে হয়েছে। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 2024 সালের নির্বাচনে অন্যতম বৈশিষ্ট্য ছিল ভোট কেনা, যেখানে প্রতি ভোটের মূল্য ছিল 1000 থেকে 5000 টাকা। টাকার দৌড়ে প্রাজ্ঞ, সৎ, যোগ্য প্রার্থীরা নির্বাচনে অংশই নিতে পারছে না। এমন পরিস্থিতিকে রাজনীতিতে অশনি সংকেত বলছেন রাজনীতিবিদরা। পুরো নির্বাচন ব্যবস্থায় আমাদের দেখবেন এটা হচ্ছে অর্থের উপরে নির্ভর করে, পেশি শক্তির উপরে নির্ভর করে, ভয়ের সংস্কৃতির উপরে নির্ভর করে, সাম্প্রদায়িক আঞ্চলিক প্রচারণার উপরে নির্ভর করে, আর প্রশাসনিক কারসাজির উপরে নির্ভর করে। এর থেকে পুরো নির্বাচনকে মুক্ত করতে হবে। ব্যবসায়ী ও ধনীদের হাত থেকে ভোটের রাজনীতি রক্ষায় বেশ কিছু সুপারিশ করেছেন WFDর গবেষণার সঙ্গে যুক্ত দেশীয় গবেষকরা। আমাদের কাছে মনে হয়েছে যে অ্যান্টি কারাপশন কমিশন, ইনফরমেশন কমিশন, NBR এবং কন্ট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফিসের সাথে ইলেকশন কমিশনের ওতপ্রোতভাবে কাজ করা দরকার এবং একটা পার্মানেন্ট টাস্ক ফোর্স থাকা উচিত। এখনই ভোটের রাজনীতিকে টাকার খোলস থেকে বের করে আনতে না পারলে রাজনৈতিক জৌলুস ও চর্চা বিলীন হওয়ার আশঙ্কাও করেছেন বিশ্লেষকরা। আনোয়ার হোসেন, দীপ্ত সংবাদ, ঢাকা। চলতি মাসে জাতীয় ঐকমত্য কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। মঙ্গলবার রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, 8 ফেব্রুয়ারি অন্তর্বর্তী সরকারে গঠন করা বিভিন্ন খাতে সংস্কার কমিশনের প্রতিবেদন প্রকাশ করা হবে। সংবিধানের রক্ষণ সমর্থন। 5 আগস্টের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সকল রাজনৈতিক দল থেকে জোরালো দাবি ওঠে রাষ্ট্রের বিভিন্ন খাতের সংস্কারের। এরপর গঠিত হয় 6টি সংস্কার কমিশন। এর মধ্যে গত 15 জানুয়ারি নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, পুলিশ এবং সংবিধান সংস্কারে গঠিত কমিশন প্রধান উপদেষ্টার কাছে রিপোর্ট জমা দিয়েছে। বুধবার জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার কথা রয়েছে। যাই সুপারিশ আমাদের আছে সবগুলো হলো যেগুলো আমরা মনে করি সম্ভব। এখন সম্ভব হবে কিনা সেটার দেশের সরকার বুঝবে। মঙ্গলবার সন্ধ্যায় ব্রিফিংয়ে আইন উপদেষ্টা জানান, 6টি সংস্কার কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন 8 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। কমিশন মিলে একটা সর্বসম্মত সুপারিশনামা পেশ করবেন 8 ফেব্রুয়ারিতে। এই সুপারিশনামা এবং কমিশনগুলোর রিপোর্ট আমরা সকল রাজনৈতিক দল এবং আমাদের জুলাই গণ অভ্যুত্থানের পক্ষের শক্তি যারা আছে তাদের কাছে পৌঁছে দিব সেদিনই। তিনি জানান, সংস্কার কমিশনগুলোর সুপারিশমালার পরিপ্রেক্ষিতে রাজনৈতিক দল ও গণ অভ্যুত্থানের পক্ষের শক্তির সাথে সমন্বয়ের মাধ্যমে ফেব্রুয়ারির মধ্যে জাতীয় ঐক্যমত কমিশনের আনুষ্ঠানিক বৈঠক হবে। রাজনৈতিক দল, গণ অভ্যুত্থানের পক্ষের সকল শক্তির সাথে আলোচনা এবং সমঝোতা ক্রমে
জাতীয় ঐক্যমত্য কমিশনের প্রথম আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে। আমরা আশা করছি এটা ফেব্রুয়ারির মাঝামাঝি সময় অনুষ্ঠিত হবে এবং এটা রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেই ডেটটা ঠিক করা হবে। সকলের সাথে আলোচনার মাধ্যমে নির্বাচন ও রাষ্ট্রীয় সংস্কারের জন্য সামনের দিনে এগিয়ে যাওয়া হবে বলেও জানান আইন উপদেষ্টা। নূর আলম, দীপ্ত সংবাদ, ঢাকা। বিএনপি ক্ষমতায় গেলে যুক্তরাজ্যের আদলে বিনামূল্যে সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, সংস্কারের বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করা উচিত। মঙ্গলবার সকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় বিএনপি গঠিত স্বাস্থ্য সংস্কার কমিটি তাদের সুপারিশ তুলে ধরে। জেনারেল ফিজিশিয়ান অধীনে প্রত্যেক নাগরিককে একজন সরকারি রেজিস্টার্ড চিকিৎসকের অধীনে রাষ্ট্রীয় খরচে সর্বোত্তম স্বাস্থ্য ব্যবস্থা প্রদানের পর্যায়ক্রমিক ব্যবস্থা গ্রহণ। প্রত্যেক সংস্কারের বিষয়ে সরকারকে রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জনবান্ধব প্রস্তাব গ্রহণ করার আহ্বানও জানান তিনি। বিভিন্ন দলের সাথে এবং গোষ্ঠীর সাথে আলাপ আলোচনা করে জনগণ যে সুপারিশগুলো সমর্থন করবে সেই সুপারিশগুলো এই সরকার গ্রহণ করবে। একই দিন দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে জিয়াউর রহমানের কবরে মানিকগঞ্জ জেলা বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেন দলের জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে তিনি বলেন, মানুষ পছন্দের প্রার্থীকে ভোট দিতে চায়। সংস্কারের কথা বলে ধোঁয়াশা তৈরি না করার আহ্বানও জানান তিনি। আপনার সংস্কারের নাম দিয়ে তৈরি করা, কি বলে যে এই করছি করব, ধোঁয়াশা তৈরি করে জনগণের দৃষ্টিকে ঝাপসা করা যাবে না। নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে দ্রুত নির্বাচন দেয়া অন্তর্বর্তী সরকারের দায়িত্ব বলেও মন্তব্য করেন তিনি। একটি অবাধ সুষ্ঠু নির্বাচন। সঞ্জিদা প্লাবনী, দীপ্ত সংবাদ, ঢাকা। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচিতে নতুন 49,70,388 জন নিবন্ধিত হয়েছেন। বৃদ্ধির হার শতকরা 3.9%। তালিকা থেকে মৃত 15,23,000 ভোটারকে বাদ দেওয়া হয়েছে। নির্বাচন কমিশন সচিব আক্তার আহমেদ মঙ্গলবার এইসব তথ্য জানান। 20 জানুয়ারি শুরু হয় ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি। 3 ফেব্রুয়ারি পর্যন্ত চলা এই কার্যক্রমে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করেন নির্বাচন কমিশনের মাঠকর্মীরা। এতে শতকরা 5 অর্থাৎ প্রায় 62 লাখ ভোটার বাড়তে পারে এমন ধারণা ছিল ইসির। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির অগ্রগতি নিয়ে কথা বলেন নির্বাচন কমিশন সচিব। জানান, ভোটার বৃদ্ধির মোট শতকরা হার 3.9%, নতুন ভোটার 1.46%। সর্বমোট ভোটার হচ্ছে 49,70,388 জন। মৃত ভোটার কর্তনের পরিমাণ হচ্ছে আমাদের এখন পর্যন্ত 15,23,000। এটা আমরা লাস্ট যে আপডেটটা করা হয়েছিল 3 বছর আগে 2022-এ, তার থেকে এখনো পর্যন্ত কম। অভিযোগ উঠেছে তালিকা হালনাগাদের জন্য সবার বাড়িতে যাননি কমিশনের তথ্য সংগ্রহকারীরা। এমনটি হয়ে থাকলে করণীয় কি তাও জানান নির্বাচন কমিশন সচিব। তথ্য সংগ্রহকারীরা যাবেন, আর তথ্য যিনি দিবেন তার উপস্থিতি, এই দুটো যদি তাৎক্ষণিকভাবে না হয় তাহলে এটা একটা গ্যাপ থেকে যায়। বাদ পড়ার অর্থই না যে একদম শেষ হয়ে যাওয়া, চলে যাওয়া। বাদ পড়ার অর্থ হচ্ছে এই কর্মসূচিতে আপনি হয়তো অন্তর্ভুক্ত হন নাই, কিন্তু এর অর্থই না যে আপনি এই পদ্ধতিতে আসতে পারবেন না। এবং সরাসরি রেজিস্ট্রেশন কেন্দ্রে আমাদের যেগুলো আছে সেগুলো এবং আমাদের তারপরে নির্বাচন কমিশনের যে সমস্ত দপ্তরগুলো আছে এখানে নিয়মিত যোগাযোগ করলে অন দ্য টপ অফ ইট আমরা তো আছি। এক প্রশ্নের জবাবে তিনি জানান, 18 বছরের কম বয়সী কারো নাম ভোটার তালিকায় থাকার সুযোগ নেই। এটা আমি এই ধরনের কোনো অভিজ্ঞতা আমার এই মুহূর্তে নাই। মিজানুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা। কোচ নিয়ে চলা বাংলাদেশ নারী ফুটবলারদের বিদ্রোহের মধ্যেই সাফজয়ী খেলোয়াড় মাসুশিমা সুমাইয়াকে হত্যা ও ধর্ষণের হুমকি দেওয়ার বিষয়টি ভিত্তিহীন বলে দাবি করেছেন বাফুফে নারী উইংয়ের সদস্য টিপু সুলতান। কোনো কিছু যাচাই বাছাই না করে এমন সংবাদে কান না দেওয়ার কথা জানান তিনি।
বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের কোচ বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করা 18 জন ফুটবলারদের মধ্যে একজন মাসুসিমা সুমাইয়া। আনুষ্ঠানিকভাবে বিদ্রোহ ঘোষণার আগে বাফুফে বরাবর যে চিঠি লিখেছিল মেয়েরা, সেটা ছিল সুমাইয়ার লেখা। তবে এই চিঠি শেষমেশ কাল হয়ে দাঁড়িয়েছে জাপানে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা এই ফুটবলারের জন্য। মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফাইড পেজে স্ট্যাটাসের মাধ্যমে অভিযোগ তোলেন বাফুফের হয়ে বাফুফেকে চিঠি লেখায় হত্যা ও ধর্ষণের হুমকি পাচ্ছেন তিনি। বাফুফে নারী উইংয়ের চেয়ারম্যানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি বিষয়টি এড়িয়ে যান। তবে বাফুফের নির্বাহী কমিটি ও নারী উইংয়ের সদস্য টিপু সুলতান বলছেন সুমাইয়ার অভিযোগ ভিত্তিহীন। আসলে গণমাধ্যমে যেটা দেখি অনেক কিছু বাস্তবতা এক নয়, সেটা সঠিকও হতে পারে বেঠিকও হতে পারে, বিকজ এটা তো আমি নিজ চোখে দেখিনি। পত্রপত্রিকার নিউজের মাধ্যমে যা দেখতেছি বা শুনতেছি, এটা কতটুকু যৌক্তিক, কতটুকু সত্য, নিজে থেকেই ওই গণমাধ্যমকে জানিয়েছে বিষয়টা। উনি অভিযোগ করেছে, তার অভিযোগটা অথেন্টিক কিনা, যুক্তিসঙ্গত কিনা, লজিক্যাল কিনা, এটা খতিয়ে দেখার বিষয়। গেল বৃহস্পতিবার শুরু হওয়া বিদ্রোহের পরপরই সমস্যা সমাধানের জন্য একটি বিশেষ কমিটি গঠন করে কাজ শুরু করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ফেডারেশনের নারী উইংয়ের এই সদস্য বলছেন বাফুফে সভাপতি দেশে ফিরলে দ্রুত সমাধান হবে বিষয়টি। আনফরচুনেট, মানে আমাদের কেউর কাম্য নয় যে ঘটনা ঘটে গিয়েছে বা এখনো চলতেছে। আমার মনে হয় অদ্যাবধি এটা নিরসন হয়ে যাবে। নারীরা দেশের জন্য অনেক গৌরব অর্জনের ক্ষেত্রে তাদের যথেষ্ট ভূমিকা আছে, এটা তো অস্বীকারের কিছু নাই। পাশাপাশি বাংলাদেশ ফুটবল ফেডারেশন যে সিদ্ধান্ত নেয়, এগুলিও তো অযৌক্তিক কিছু না। নারী ফুটবলারদের সাথে ঘটে যাওয়া এই ঘটনাগুলো ক্রীড়া অঙ্গনে নারীদের টিকে থাকার মতো হুমকি বলে মনে করেন গিনেস বুকে নাম লেখানো বাংলাদেশের নারী টেবিল টেনিস খেলোয়াড় জোবেরা রহমান লিনু। এখন এই সময় এই বিংশ শতাব্দীতে এই 2025 সালে এসে কেন আমরা মেয়েদের চোখের কান্না দেখব? কেন মেয়েরা কাঁদবে? কেন মেয়েরা বলবে যে আমরা এই জীবন চাই না, আমরা খেলতে পারছি না? কেন ফুটবল প্লেয়াররা কাঁদছে, তাদের বিভিন্ন রকম সমস্যা হচ্ছে, সেটা আমাকে খুব ব্যথিত করেছে। কারণ আমি তো একজন দিন শেষে আমি একজন খেলোয়াড়। তা আমি মনে করি যে শুধু সরকার না, আমাদের মন মানসিকতা পরিবর্তন করতে হবে। দুইবার সাফ জয়ী বাংলাদেশ নারী দলের বিদ্রোহী হয়ে ওঠার পেছনে কার্যত ফেডারেশনের অবহেলাকেই দায়ী করছেন তিনি। মোহাম্মদ হাসিব, দীপ্ত স্পোর্টস, ঢাকা। আওয়ামী লীগের গবেষণা শাখা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন CRI এর অফিসের অস্তিত্ব না পেলেও প্রতিষ্ঠানটির নামে IFIC ব্যাংকে 35 কোটি 21 লাখ টাকার FDR এর খোঁজ পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এদিকে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের লকার স্থগিত করার অনুরোধ জানিয়ে ব্যাংকটিকে চিঠি দিয়েছে দুদক। আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে রাষ্ট্রীয় অর্থের ক্ষতি সাধনের অভিযোগে CRI অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন। ধানমন্ডি সহ একাধিক স্থানে CRI এর ঠিকানা ব্যবহার করা হলেও সেখানে মেলেনি প্রতিষ্ঠানটির অস্তিত্ব। তবে IFIC ব্যাংকে প্রতিষ্ঠানটির নামে 35 কোটি টাকার FDR এর খোঁজ পেয়েছে দুদক। এছাড়া বিভিন্ন ব্যাংকে আরও লেনদেনের তথ্য পেয়েছে সংস্থাটি। দুদক বলছে CRI এর চেয়ারম্যান সজীব ওয়াজেদ জয় সহ উচ্চ পর্যায়ের পদগুলোতে রয়েছে শেখ পরিবারের সদস্যরা। প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। অভিযানকালে CRI নামক প্রতিষ্ঠানের যে সকল ব্যাংক হিসাব চালু ছিল, ওই সকল ব্যাংক হতে তথ্য সংগ্রহ করা হয়। প্রাপ্ত তথ্যাদি পর্যালোচনায় দেখা যায় IFIC ব্যাংকে CRI নামক প্রতিষ্ঠানটির নামে একটি 35 কোটি 21 লক্ষ টাকার FDR রয়েছে। এই সংক্রান্তে বিভিন্ন ব্যাংক থেকে আরও তথ্যাদি সংগ্রহ করা হচ্ছে। এদিকে বাংলাদেশ ব্যাংকের লকারে ব্যাংকটির কর্মকর্তাদের অবৈধ সম্পদ থাকার আশঙ্কায় লকার স্থগিত করতে চিঠি দিয়েছে দুদক। অবৈধ সম্পদের খোঁজে প্রয়োজনে অন্যান্য ব্যাংকেও তল্লাশি চালানো হবে। এই ধরনের যে লকারগুলো রয়েছে সেগুলো তল্লাশি করা প্রয়োজন। সেই জন্যেই বাংলাদেশ ব্যাংকে সেই লকারগুলো সাময়িকভাবে ফ্রিজ করার জন্য অনুরোধ করা হয়েছে। বিজ্ঞ আদালতের অনুমতিক্রমে পরবর্তী সময়ে অনুসন্ধান দল এই বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণ করবেন। এছাড়া পাসপোর্ট অধিদপ্তরের সাবেক পরিচালক আব্দুল্লাল মামুনের বিরুদ্ধে 2 কোটি 56 লাখ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে চার্জশিট দিয়েছে দুদক। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা। মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে আরও 2 থেকে 3 মাস অপেক্ষা করতে হবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ।
মঙ্গলবার সচিবালয়ে তিনি আরও জানান, ব্যবসায়ীরা কিছু কিছু ক্ষেত্রে বেশি ভ্যাট আদায় করছে, তাই মূল্যস্ফীতি কমানো সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ। মঙ্গলবার মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অর্থনৈতিক বিষয় ও সরকারি ক্রয় সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন উপদেষ্টারা। এই জন্য তো আজকে চাল, ডাল, সার। পরে অর্থ উপদেষ্টা জানান, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে আনতে সরকার কাজ করছে। বলেন, অনেক ক্ষেত্রেই সরকার নির্ধারিত হারের চেয়ে ব্যবসায়ীরা বেশি ভ্যাট আদায় করছে। মূল্যস্ফীতি তো উঠেছে, ডিফারেন্ট কারণ আছে, বিভিন্ন কারণে তো উঠেছে। আপনার টাকা সরবরাহ বেশি ছিল, লোকের হাতে টাকা ছিল, তারপর সাপ্লাই চেনটা অনেকরকম ব্রোকেন হয়েছে। ওটা নামিয়ে আনতে জোর করে তো নামিয়ে আনা যাবে না, ওই অ্যাড্রেসগুলি করতে হবে। সাথে সাথে কিছু কিছু ব্যাপার শুধু ইকোনমিক রিজন না। তিনি জানান, 60টি বেসরকারি ব্যাংকের মধ্যে বর্তমানে 12টি ব্যাংক সক্রিয় রয়েছে। বাকিগুলো থেকে পরিচালকরা গ্রাহকদের টাকা সরিয়ে নিয়েছেন। কোথাকার অর্থ নাই তো, সব ব্যাংক থেকে অর্থ চলে গেছে। আপনার কেন ইমাজিন কোনো পৃথিবীর দেশে এরকম হয়েছে যে ব্যাংকের ডিপোজিটের টাকা সহ চলে গেছে? কীভাবে স্পেশাল ফান্ড করে সিএসএমইকে দেওয়া যায়, অন্যদের দেওয়া যায়। সাথে সাথে আমরা চেষ্টা করছি যে অন্যভাবে কীভাবে রিলিজ করা যায়। এদিকে আসন্ন রমজান মাসে লাভের পরিমাণ কমিয়ে জনগণের পাশে দাঁড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই ইফতার পার্টি না করে জনগণের এই জিনিসপত্রের দাম কিভাবে কম থাকে এটার ব্যবস্থা করো। কিন্তু আমাদের তো হয় উল্টা, এই সময় হলে তারা ভাবে যে এটা তার আয়ের মাস। এক সময় এক ব্যবসায়ী বলতেছিল রোজার মাসে কিন্তু অনেকে বেশি আয় করতে চায়, কিন্তু এটা যেন না করে, এইদিকে আপনাকে একটুখানি সজাগ হতে হবে। রাজধানীর খামারবাড়িতে বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পণ্যমূল্য বৃদ্ধি ঠেকাতে সরকার জোর তৎপরতা চালাচ্ছে। সরকার মনে প্রাণে চায় যে নিত্য পণ্যের দাম যেন কোনো অবস্থায় না বাড়ে। রুবায়েত হাসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আখেরি মোনাজাতের মধ্য দিয়ে আগামীকাল শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় ধাপ। দুপুর 12টায় শুরু হবে মোনাজাত। আখেরি মোনাজাত শেষে বাড়ি ফেরা মুসল্লিদের যাতায়াতের সুবিধার জন্য 11টি বিশেষ ট্রেনের ব্যবস্থা করেছে রেলওয়ে বিভাগ। আখেরি মোনাজাত উপলক্ষে ইজতেমা ময়দানের আশপাশের সড়কে যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে। টঙ্গীর তুরাগ তীরে তাবলিগ জামাতের শীর্ষ মুরব্বীদের বয়ান শুনে ও জিকির আজকারের মধ্য দিয়ে দ্বিতীয় দিন পার করেন মুসল্লিরা। এই ধাপের ইজতেমায় মোট 40টি খিত্তায় ঢাকার একাংশ সহ 22টি জেলার মুসল্লিরা অংশ নিচ্ছেন। প্রথম পর্বের দ্বিতীয় ধাপের ইজতেমায় মোট 23টি যৌতুকবিহীন বিয়ে সম্পূর্ণ হয়েছে। মানহানি মামলায় সাময়িক বরখাস্ত সহকারী কমিশনার তাপসী তাবাসসুম উর্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ দিয়েছে আদালত। এর মধ্য দিয়ে এ মামলায় আনুষ্ঠানিক বিচার কাজ শুরু হলো। মঙ্গলবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এই আদেশ দেন। এদিন আসামির অব্যাহতির আবেদন নাকচ করেন বিচারক। গত 8 অক্টোবর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আবু সাইদ সহ অন্য নিহতদের নিয়ে বিরূপ মন্তব্যের অভিযোগে উর্মির বিরুদ্ধে ঢাকার আদালতে মানহানি মামলার আবেদন করেন গণ অধিকার পরিষদের গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ। আদালত বাদীর জবানবন্দির রেকর্ড এবং পর্যালোচনা শেষে 28 নভেম্বর তাকে আদালতে হাজির হতে সমন জারি করেন। ওই দিন আত্মসমর্পণ করে জামিন পান উর্মি। রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে নিখোঁজ 11 বছরের কিশোরী আরাবী ইসলাম সুবাকে নওগাঁ থেকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার বিকালে নওগাঁ শহরের আরজি মধ্যপাড়া থেকে তাকে উদ্ধার করে পুলিশ ও র্যাবের একটি দল। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূরে আলম সিদ্দিকী জানান, সুবা সোমবার ভোরে বাসে নওগাঁয় পৌঁছায়। সুবার বাবা অভিযোগ দায়েরের পর নওগাঁ মধ্যপাড়া এলাকার মুমিনের বাবাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তার স্বীকারোক্তি অনুযায়ী প্রতিবেশী বাড়িতে সুবা ও মুমিনকে পাওয়া যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুবা জানিয়েছে, টিকটকের সুবাদে মুমিনের সঙ্গে তার পরিচয় হয়। নতুন শিক্ষার্থীদের নিয়ে আনন্দ আয়োজনে অনুষ্ঠিত হয়েছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির চলতি বছরের স্প্রিং সেমিস্টারের পরিচিতি পর্ব। নাচে গানে নতুন শিক্ষার্থীদের বরণ করে নেন অধ্যয়নরত শিক্ষার্থীরা। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এই অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে দীপ্ত টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা তাসনুভা আহমেদ টিনা জানান, মেয়েদের শিক্ষা জীবন ও কর্মজীবন এবং পারিবারিক জীবনে অনেক প্রতিবন্ধকতা আসবে, সেগুলোকে অতিক্রম করেই এগিয়ে যেতে হবে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পারভিন হাসান জানান, মেয়েদের লেখাপড়া থেকে ঝরে পড়া রোধ করতে হবে। আর জুলাই অভ্যুত্থানের পর নতুন বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের নিজেদের অনেক সমৃদ্ধ করতে হবে বলে জানান সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটি বোর্ড অফ ট্রাস্টি কাজী জাহেদুল হাসান। We mean it. তো আমরা
have any other problem, academic problem, they will help. তো আমরা সাতটা বোন মানে আমার Vice Chancellor Dr. Parveen Hassan. প্রতি বছরই বইমেলায় নান্দনিক স্টল ও প্যাভিলিয়ন পাঠক দর্শনার্থীদের নজর কাড়ে। এবার জাতীয় সংসদ, দোতলা বাস, টিন ও বাঁশের ঘরসহ নানা আকৃতির স্টল সবার মন ভরাচ্ছে। বই কেনার পাশাপাশি এইসব কারুকাজে আকৃষ্ট হচ্ছেন অনেকেই। বইমেলায় সাহিত্যপ্রেমীরা যেমন প্রিয় লেখকের বই কিনতে আসেন, তেমনি অনেকে আসেন ঘুরতে। মেলার স্মৃতি ধরে রাখতে বিভিন্ন স্টলের সামনে মুঠোফোনে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। এবারের বইমেলায় জাতীয় সংসদ, দোতলা বাসের ভ্রাম্যমাণ লাইব্রেরি, টিনের ঘর, বাঁশের ঘর, প্রত্নতাত্ত্বিক নিদর্শন সহ নানা আকৃতিতে সাজানো হয়েছে স্টল ও প্যাভিলিয়ন। নান্দনিক এসব নকশা নজর কাটছে পাঠক দর্শনার্থীদের। বাংলাদেশের সংস্কৃতি এবং পুরনো যে ঐতিহ্য এগুলো তুলে ধরছে, এটাই অনেক সুন্দর। আর বিশ্ব সাহিত্যকে সবসময় একটু আলাদা কিছু করার চেষ্টা করে, তো এবারও খুবই ভালো লাগছে। সবগুলোর মধ্যে এটা একটু আকর্ষণীয় বেশি লাগছে দূর থেকে, তো সেটা দেখে এখানে আসলাম। স্টলই অনেক ভালো লাগছে, যে সব স্টলের আলাদা আলাদা সৌন্দর্য। প্রতিবারই প্রকাশনা প্রতিষ্ঠানগুলো চেষ্টা করে আধুনিকতার সঙ্গে আকর্ষণীয় করে নিজেদের প্যাভিলিয়ন বা স্টল সাজিয়ে তুলতে। বই পরিবেশনার পাশাপাশি ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করে তারা পাঠক দর্শনার্থীদের সামনে হাজির হন। দিনে এক রূপ আর সন্ধ্যার পর আরেক রূপ নিয়ে স্টল প্যাভিলিয়নগুলো মুগ্ধ করছে সবাইকে। এটা মেকিং এর সময় থেকেই দেখা গেছে যে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি ভাইরাল হয়েছে, আর দর্শকরা অনেকেই পজিটিভলি নিচ্ছে আর কি। প্রথমবারে আমরা প্যাভিলিয়ন পেয়েছি এবং আমরা চেষ্টা করেছি একটি দৃষ্টিনন্দন প্যাভিলিয়ন করতে, পাঠকরা যারা দর্শনার্থীরা আসে তার জন্য আকৃষ্ট হয়। এসব কারুকাজ পাঠকদের বই কেনার অভিজ্ঞতাকে ভিন্ন মাত্রা দেয় বলেও মনে করেন তারা। জহিরুল মোহসান, দীপ্ত সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক প্রসঙ্গ। মেক্সিকো ও কানাডার পণ্যে 25% শুল্ক আরোপ 1 মাসের জন্য স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক কার্যকরের কয়েক ঘন্টা আগে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেনবাউমের সঙ্গে ফোন আলাপের পর ট্রাম্প এই সিদ্ধান্ত নেন। অবৈধ অভিবাসী ও মাদক পাচার নিয়ে প্রতিবেশী দুই দেশের সাথে সমঝোতা হয়েছে বলে জানান মার্কিন প্রেসিডেন্ট। অপরদিকে চীনা পণ্যে অতিরিক্ত 10% শুল্ক আরোপের বিষয়ে আগামী 24 ঘন্টার মধ্যে ওয়াশিংটন ও বেইজিং এর মধ্যে আলোচনা হতে পারে বলে জানিয়েছেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবৈধ অভিবাসন বিরোধী নীতির বাইরে থাকছে না মিত্র ভারত। সোমবার দেশটি 205 নাগরিককে ফেরত পাঠিয়েছে ওয়াশিংটন। অবশ্য অবৈধ অভিবাসীদের নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা বলেছেন ট্রাম্প। নির্বাচনী প্রচারণার সময় রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প বারবার বলেছিলেন তিনি হোয়াইট হাউসে ঢুকলে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে নজিরবিহীন অভিযান শুরু হবে। যেমন কথা তেমন কাজ, গদিতে বসার পরপরই অ্যাকশন শুরু। প্রথম দিনেই অবৈধ অভিবাসীদের বহিষ্কারের ঘোষণা দেন প্রেসিডেন্ট। একই সঙ্গে মেক্সিকো সীমান্তে জাতীয় জরুরি অবস্থা জারি করেন। এরই অংশ হিসেবে অবৈধ অভিবাসীদের ধরপাকড় ও ফেরত পাঠানো শুরু করেছে ট্রাম্প প্রশাসন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, ভারতীয় সময় সোমবার দিবাগত রাত 3টায় 205 ভারতীয় অভিবাসীকে নিয়ে C-17 নামে একটি সামরিক বিমান দিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছে। অবশ্য ভারতীয় অভিবাসীদের ফেরত পাঠানোর আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে কথা বলেছেন ডোনাল্ড ট্রাম্প। ইমিগ্রেশন কর্মকর্তাদের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র ও ভারত যৌথভাবে প্রায় 18,000 অভিবাসীকে চিহ্নিত করা হয়েছে। তবে এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেয়নি মোদী সরকার। ভারতীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, শিগগিরই যুক্তরাষ্ট্রে যাবেন নরেন্দ্র মোদী। এই সফরে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তার বৈঠক হতে পারে। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে অভিবাসীদের ধরপাকড়ের বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। কৃষি সহ দেশের সার্বিক অর্থনীতিতে বিদেশিদের অবদান তুলে ধরছেন অনেকে। যুক্তরাষ্ট্রের 1,10,00,000-এর মতো অবৈধ অভিবাসী রয়েছে বলে খবর বেরিয়েছে। 2 সপ্তাহ ধরে তাদের বিরুদ্ধে অভিযান চলছে। প্রথম 9 দিনে 7,000-এর মতো বিদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে। গুয়েতামালা, পেরু ও হন্ডুরাস বেশ কিছু নাগরিককে ফেরত নিয়েছে।
নাদিরা জাহান, দীপ্ত বার্তা কক্ষ। খেলার খবর। বিপিএল এ দ্বিতীয় কোয়ালিফায়ারে কাল চিটাগং কিংসের মুখোমুখি হবে খুলনা টাইগার্স। মিরপুরে হোম অফ ক্রিকেটে ম্যাচ শুরু হবে সন্ধ্যা 6:30টায়। অনেকটা খুঁড়িয়ে এলিমিনেটর রাউন্ড নিশ্চিত করে খুলনা। সবার আগে প্লে অফ নিশ্চিত করা রংপুরকে বিদায় করে কোয়ালিফায়ার নিশ্চিত করে তারা। লিগ পর্বের মুখোমুখি লড়াইয়ে দুই দলেরই আছে একটি করে জয়। আর 2013 সালের পর দ্বিতীয়বারের মতো ফাইনালে খেলার সুযোগ চিটাগংয়ের সামনে। প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে হারিয়ে ফাইনালে উঠেছে বরিশাল। এই সাথে শেষ করব দীপ্ত সংবাদ শিরোনামগুলো জানাবো আরো একবার। বাংলাদেশে ভোটের রাজনীতি ব্যবসায়ী ও ধনীর হাতে, যুক্তরাজ্য ভিত্তিক WFDর প্রতিবেদন। চলতি মাসে জাতীয় ঐক্যমত্য কমিশনের আনুষ্ঠানিক বৈঠক, ব্রিফিংয়ে জানালেন আইন উপদেষ্টা। হালনাগাদে নতুন ভোটার প্রায় 50 লাখ, বাদ মৃত 15 লাখ, লক্ষ্য পূরণ হয়নি বলছেন ইসি সচিব। কোচের বিরুদ্ধে নারী ফুটবলারদের বিদ্রোহে নতুন মাত্রা, হত্যা ও ধর্ষণের হুমকি পাওয়ার অভিযোগ। এখনকার মতন আমি তারান্নুম জুথি বিদায় নিচ্ছি। দর্শক আরো তথ্য বিনোদনের সংবাদ জানতে যুক্ত থাকুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ সবাইকে।